ডারউইনে প্রথম দুদিন পার করে এসে তৃতীয় দিন অস্ট্রেলিয়া একটু দাবি করতে পারে যে তারা একটু কম্পিটিশন করছে। তারা বাংলাদেশের বিপক্ষে বেশ ভালো কম্পিটিশন করছে এবং এই দিনটাকে যদি পুরো আমরা আলাদা করে বিচার করি, এই দিনটাতে তারা হাড্ডাহাড্ডি লড়াইয়ে সম্ভবত একটু আগায় গেছে। আগায় যাওয়া মানে কি? তারা কি টেস্ট জয়ের দিকে আগায় গেছে? মোটেও না। বড় জোর টেস্ট পরাজয়ের ব্যবধানটা কমানোর দিকে একটু আগায় গেছে। আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। যদি আগামী দুদিন বাংলাদেশ কোনো ব্লান্ডার না করে, যেরকম পরিকল্পিত ক্রিকেট খেলতেছে, তাতে জয় এখন বাতাসে রীতিমতো গন্ধ শোনাচ্ছে। আমাদের ক্রিকেটারদের গন্ধ পাওয়ার কথা যে জয়টা দেখা যাচ্ছে। সেটা কালকে হবে না পরশু হবে, এটা সময় বলবে। তবে পরিষ্কারভাবে বাংলাদেশ এই টেস্টে চালকের স্থানে ছিল, চালকের স্থানেই আছে। এই টেস্টে যে অস্ট্রেলিয়া একটা প্রবল ফাইট ব্যাকের চেষ্টা করবে, এটা কানার ভাই অন্ধও বোঝে। সেই ফাইট ব্যাকের চেষ্টা তারা করছে, সেই চেষ্টায় খুব সফল হয় নাই। ফ্রাঙ্কলি স্পিকিং খুব একটা সফল হয় নাই। তাদের এই চেষ্টায় সফল হতে গেলে সবচেয়ে ভালো করতে হতো ওই স্টিভ স্মিথকে। প্রথম ইনিংসে যে লোক ভাগ্যের ভরসায় একটু টানছিল, সেই লোক এই ইনিংসেও মোটামুটি সলিড একটা অ্যাপ্রোচ দেখাচ্ছিল, জুটি করা শুরু করছিল। এটা আমাদের জন্য একটু নার্ভাসনেস তৈরি করছিল। শেষ পর্যন্ত তারা বিরক্ত করে আউট করা গেছে। আমাদের আজকের দিনে আমি যদি বলি, সবচেয়ে বড় প্রাপ্তি এটা যে আমরা স্টিভ স্মিথকে সরায় দিছি। এখন বাকিটা যদি আমরা প্রপার প্রসেস অনুসরণ করতে পারি, যখন যা দরকার সেটা যদি করতে পারি, টেস্টে জয় পাওয়া মোটেও কোনো এখন কল্পনার ব্যাপার নাই। এটা এখন রিয়েলিস্টিক। এই কালকে পর্যন্ত আমি একটা কথা বলছি যে কেউ উচ্চাশা করেন না, অতিরিক্ত চাপ ক্রিয়েট করেন না নিজের উপরে। মানে হার্টের উপরেও তো খুব চাপ যায় প্রত্যাশা করলে। তো সেটা আমি বলতেছি না যে এখনই সবাই আনন্দ উৎসব শুরু করে দেন, এখন এখান থেকে না জিতলে কেলেঙ্কারি হয়ে যাবে, হতাশ হবেন আপনারা, তা না। কিন্তু স্বাভাবিকভাবে নিতে হবে। এখন আমাদের এই ডারউইনে জয় পাওয়াটা অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। সেটা না হলে আমরা বরং আলোচনা করব যে ঠিক কোন জায়গাটায় আমরা হারলাম, কেন হারলাম। কারো কাছে জবাব চাইবো না, এত সুন্দর পারফর্ম করার পরে কারো কাছে জবাব চাইবো না, কথা দিচ্ছি। শুধুমাত্র আমরা হয়তো বিশ্লেষণ করব, কিন্তু জয়টাই এখন স্বাভাবিক। সে কেন স্বাভাবিক সেই আলোচনাটা ছোট্ট করে একটু করি। বসুন্ধরা এম ব্লকে ৪ কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী ৮তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট ১৯২০ বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। আজকে সকালে যে কারণে বললাম যে আজকে সকাল থেকে অস্ট্রেলিয়া ফাইট ব্যাক করতে পারছে, প্রথমবারের মতো এই ডারউইন টেস্টে মনে হচ্ছে যে আমাদের কোনো একটা প্রতিপক্ষ আছে। এটা একটা ফিলিং গুড যে আমরা একেবারে যাচ্ছে তাই অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতেছি না, এরাও কিছুটা ক্রিকেট খেলতে পারে। ওকে, জোকস অ্যাপার্ট, এত ছোট করতে চাই না অস্ট্রেলিয়াকে। কিন্তু অস্ট্রেলিয়া আজকে একটা ভালো ফাইট করছে, একটু হলেও আপার হ্যান্ড আজকের দিনটার বিচারে। শুধু আজকের দিনটা, বাকি 2 দিন বিচারে নিলে তো অনেক পিছনে এখনো। আজকের দিনটা কেন আপার হ্যান্ড বলতেছি? সকালবেলায় তারা আমাদের 75 রান করতে দিচ্ছে 4 উইকেট হাতে নিয়ে, মানে 75 রানের মধ্যে 4 উইকেট তুলে নিয়েছে। এরপরে তারা নিজেরা 4 উইকেট হারায় 161 রান করছে। ফলে সাধারণ ইকুয়েশন বলতেছে যে তারা আজকের দিনটা ভালো করছে। আমি বলি যে এটাও না, মূল সিগন্যালটা হচ্ছে তারা প্রথম উইকেট হারানোর পর থেকে ওই হাসান শুরুতেই উইকেটটা নিয়ে নেওয়ার পর থেকে তারা কয়েকটা জুটি করছে, ছোট ছোট 30, 30, 40 এরকম সাইজের জুটি। কিন্তু এই জুটিটাই তো টেস্ট ক্রিকেটে কথা বলে। আপনি পার্টনারশিপ করতে থাকলে একটা পার্টনারশিপ ক্লিক করে গেলে সেটা আপনাকে টেস্টে আগায় দেয়। এই 30 করতে করতেই অভ্যাস হয়, 40, 45, 100। ভয়টা সবচেয়ে বেশি ছিল যে স্মিথ কাউকে নিয়ে ওরকম 150-200 রানের একটা জুটি করবে। আপনার এই টেস্টের চরিত্র দেখে মনে হতে পারে যে না, স্মিথ সেটা পারতো না। 100-150 রানের জুটি এখানে সে কিভাবে করবে? কিন্তু একটা হচ্ছে লোকটা স্টিভ স্মিথ, ২ নাম্বার হচ্ছে টেস্টে এটা খুব স্বাভাবিক যে প্রথম ইনিংসে ওরকম বিপর্যয়ের পরে স্টিভ স্মিথের মতো লোক, লাবুশেন ইদানিং ফর্মে নাই বলে আপনার মনে হয়, কিন্তু লাবুশেনও তো আছে। ফলে এরকম মহারথী ব্যাটসম্যানরা একটা 150-200 রানের পার্টনারশিপ করে ফেললে তারা কিন্তু পুরো দমে ম্যাচে ফিরে আসতো, বরং বলা যায় যে আমাদেরকে ম্যাচ থেকে পিছায় দিত। সেটা আমরা হতে দেই নাই। কি করে হতে দেই নাই? প্রসেস অনুসরণ করে। এই জায়গাটায় আমি অ্যালিসা হিলের একটা কথা খুব স্মরণ করি। এবার না এই টেস্টটা সবচেয়ে ভালো লাগতেছে। অবশ্য ভালো খেলতে থাকলে, টিম ভালো খেলতে থাকলে সবকিছু সবচেয়ে ভালো লাগে। তবে কমেন্ট্রিটা দুর্দান্ত লাগতেছে। যদিও অস্ট্রেলিয়ান ইংলিশ বুঝতে জান বের হয়ে যায়। কিন্তু ২-৪ লাইন যা বুঝতেছি, ২-৪ লাইন যা বুঝতেছি মুগ্ধ হয়ে যাচ্ছি। আর নরমালি আমরা টেস্টে কি দেখি? আমরা টেস্টে এত টপ নচ বিশ্লেষকদের খুব একটা পাই না। আমরা ঘরে যে টেস্টগুলো খেলি কাউরে ছোট করতেছি না। যারা বাইরে থেকে আসেন তারাও, যারা আমাদের এখানের, তাদের সবারই তো সীমাবদ্ধতা আছে। এরা তো নিজেরাই লিজেন্ড।
অ্যালিসা হিলি পৃথিবীর ওমেন ক্রিকেটের লিজেন্ড বললেও কম বলা হয়। আর বাকি কারা? মার্ক ওয়া, অ্যাডাম গিলক্রিস্ট, তারপর ডেভিড ওয়ার্নার, এরা ক্যারিওকিফি, এরা বসতেছে। ওরে বাপরে বাপ! এরা ক্রিকেট কি বোঝাটা বোঝে। তো অ্যালিসা হিলি কালকে শেষ বিকালে একটা দারুণ কথা বলছিলেন যে এই টেস্টে এখনো পর্যন্ত বাংলাদেশ দল যখন যা দরকার তাই করছে। তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে যা করছে তাইতে কাজ হয়েছে। দিস ইজ ফ্যাক্ট যে আমরা এই টেস্টটাকে দারুণ রিড করতেছি, দারুণভাবে রিড করতেছি যে কখন কে করতে হবে সেটা আমরা করতেছি এবং সেটাতে কাজ হচ্ছে। কাজ হওয়াটা সবসময় নিজেদের হাতে থাকে না। এটা খানিকটা স্রষ্টার হাতে, খানিকটা ভাগ্যের হাতে এবং খানিকটা আসলে ম্যাজিক্যাল মুভমেন্টের হাতে। সবকিছু নিজের হাতে থাকে না। কিন্তু প্রসেসটা তো আমাদের হাতে। যে কি করতে হবে ম্যাচটাকে রিড করা, রিড করে ফ্রম ফার্স্ট সেশন, ফ্রম ফার্স্ট বল আমাদের সেই অনুযায়ী খেলা। ১ম দিন দেখেন আমরা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেললাম। আমাদের পেস বোলাররা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলল। আমরা সেটা রেজাল্ট পেলাম। ২য় দিনটায় আমাদের ক্যালকুলেটিভ ক্রিকেট খেলা দরকার ছিল। মানে একটু কশাস ক্রিকেট। আমাদের ব্যাটসম্যানরা তাই খেলল। আমরা রেজাল্ট পেলাম। ৩য় দিনটায় আমাদের দরকার ছিল ওদের ডিস্টার্ব করা। ওই স্মিথ সম্পর্কে কথা বলতেছিলাম না? ওই জায়গাটায় আসলাম আরকি। এই এত বাহানা করে। যে আমাদের আজকে আসলে ওদের একটু জিততে দেওয়াই দরকার ছিল। যে তোমরা এটুকু জেতো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি কোনোভাবেই চাই না তোমরা স্বস্তিতে থাকো। মানে এই জায়গাটায় আবার ডেভিড ওয়ার্নারের একটা কথা আমাদের শুনে একটু পরিস্থিতিটা বুঝতে সহজ হবে। সেটা হচ্ছে যে উনিও গতকালকে বলছেন 3rd এবং 4th ডে এই ২ দিনে মূল লড়াইটা হবে। যদিও অস্ট্রেলিয়া ফিরতে পারে তাদেরকে এই ২ দিনের মধ্যে ম্যাচে প্রবলভাবে ফিরতে হবে। কিন্তু তাদের প্রধান শত্রু হচ্ছে মানসিক লড়াইটা। প্রধান শত্রু হচ্ছে ভয়। কিসের ভয়? বাংলাদেশকে? না, প্রধান শত্রু হচ্ছে জায়গা হারানোর ভয়। এটা অস্ট্রেলিয়ার সামার শুরু হল। আগে ওদের সামার আরও পরে শুরু হতো। এখন থেকে ওরা সিদ্ধান্ত নিচ্ছে আগস্টেই শুরু করবে এবং সেটা এই যে আউটার অস্ট্রেলিয়াতে এই ডারউইন কেয়ার্নস এই অংশটায়। তো সামার শুরু করলো, আর্লি সামার। এই সামারের শুরুতেই ওদের কয়েকজন সিনিয়র ক্রিকেটার এমনিতেই গত সিজনের শেষ থেকেই ওরা একটু দ্বন্দ্বে ছিল যে এদেরকে ক্যারি করবে। এই ধরেন স্মিথও তার মধ্যে আছে। স্মিথকে নিয়েও এরকম টুকটাক ফিসফাস আছে। এছাড়া হেড, তারপরে লাবুশেন, লাবুশেনকে নিয়ে তো ভয়াবহ গুঞ্জন আছে যে ওকে কি আর কন্টিনিউ করানো ঠিক হবে কিনা। এটা বলা যায় যে ওরা সিজনের টিমটা কেমন হবে সেটা একটা ধারণা পাইতে চাইছে এখান থেকে। যে ওরা কি সব মহারথীরে পুরো সিজন ধরে ক্যারি করবে? সেই জায়গাটায় বাংলাদেশ ১ম এই একটা বিরাট ধাক্কা দিয়ে দিছে। যে না তোমাদের মহারথী দিয়ে কাজ হবে না রে। সিজন নিয়ে তোমাদের অন্যভাবে ভাবতে হবে। এখন এই ভয়টা কে পাইছে? ভয়টা পাইছে হচ্ছে এই যারা মহারথী, যারা টিমটাকে টানবে তারাই ভয়ে পড়ে গেছে। যে আমি না জায়গা হারাই, আমি না জায়গা হারাই। আপনার যতই যোগ্যতা থাক আপনি যদি একবার জায়গা হারানোর ভয় পেয়ে যান তাহলে প্রতিপক্ষ আপনার একটু চেপে ধরলেই আপনি মেন্টালি ভেঙে পড়বেন। দেখেন স্টিভ স্মিথকে আজকে আমরা যেটা করছি, এই যে উইকেট একদম পাটা হয়ে গেছে। এই উইকেটে আর বলে কয়ে উইকেট তোলা যাবে না। আমরা যদি অ্যাগ্রেশনের দিকে যাইতাম আমরা ভুল করতাম। এখনো বল একটু নিচু হচ্ছে। খুব একটা টার্ন পাচ্ছে না, গ্রিপ পাচ্ছে না। তার মানে স্পিনাররাও খুব অ্যাগ্রেসিভ কিছু করতে পারবে না। দেখেন তাইজুল যে উইকেটটা নিছে, পোপার একটা ইয়র্কার দিয়ে নিছে। 93 কিলোমিটার মনে হয় স্পিডে একটা পোপার ইয়র্কার সেট আপ করে একটা ইয়র্কার মারছে অনেকটা। স্পিনারের ইয়র্কার। মানে এখনো পর্যন্ত এখানে স্পিনারদেরও কিছু করার নাই। পুরোপুরি ব্যাটিং প্যারাডাইস। সেখানে আপনি স্মিথকে কিভাবে আউট করবেন? লাবুশেনের মতো ব্যাটসম্যানকে কিভাবে আউট করবেন? একমাত্র উপায় মেন্টাল প্রেশার ক্রিয়েট করা। অস্ট্রেলিয়ানরা মেন্টাল প্রেশারে কিভাবে পড়ে? সেটা হচ্ছে রান করতে না দেওয়া। এক জায়গায় বল করে যাওয়া। ধৈর্য দেখানো। আমি ওদের বিরক্ত করে ছাড়বো। আমি আর অ্যাগ্রেশন দেখাবো না ১ম দিনের মতো। আমি একদম বিরক্ত করে ছাড়বো। আজকে দেখবেন যে মিরাজ কয়েকবার এটা বলছেও। যে ভাই এক জায়গায় বল করে যায়। আমার উপরে আস্থা রাখেন, এক জায়গায় বল করে যাই। বাড়তি কিচ্ছু করার দরকার নাই। আজকে আমাদের বোলাররা সেই কাজটা করে গেছে। আজকে যতক্ষণ সুযোগ পাইছে তারা বাড়তি কেউ কিছু করতে চায় না। বাড়তি করতে গেলেই কিন্তু দেখবেন যে বাউন্ডারি হজম করে গেছে। ওরা এক জায়গায় বল করে গেছে, মার খাইছে, কোনো সমস্যা নেই। আমারে মারতেছো, আমি আবারও ও জায়গায় বল করব। আমি তোমাকে ফ্রাস্ট্রেটেড করব। আমি বাধ্য করব তোমাকে হতাশ শট খেলতে একসময়। দিস ইজ আওয়ার টেকনিক। এবং আমি মনে করি কালকেও লাঞ্চ পর্যন্ত আমরা এই টেকনিকে যাব। এই টেকনিকে যাওয়া উচিত সম্ভবত। যে এটা ম্যানেজমেন্ট ভালো বুঝবেন যে এইটাই আমাদের স্ট্র্যাটেজি হবে কিনা কালকেও, নাকি কাল সকালে আমরা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো বা নতুন বল পর্যন্ত ওয়েট করব কিনা সেকেন্ড নতুন বল। সেকেন্ড নতুন বল পর্যন্ত ওদের খেলতে দেওয়াই মনে হয় ঠিক হবে না। এই স্ট্র্যাটেজিটা মনে হয় ভালো না। কালকে আমরা ফার্স্ট সেশনে ওদের বিরক্ত করে আউট করব নাকি অ্যাগ্রেসিভ খেলবো এটা কালকের ডিসিশন। কিন্তু আজকে পর্যন্ত ব্যাপারটা ছিল বিরক্ত করা, সেখানে আমরা দারুণ রেজাল্ট পেয়ে গেছি।
ওদের আমরা টপটা ফেলে দিতে পারছি। এখন হচ্ছে বাকিটা আমাদের শুধু সময়ের দিকে আগায় থাকা এবং দুর্দান্তভাবে প্রসেসটা ফলো করা। যেটা ১ম দিন থেকে আমরা করতেছি যে কোন দিনের ক্রিকেট কি ডিমান্ড করে। কারণ ওইটা দেবব্রত ঢাকায় বসে বলতে পারলে তো ঢাকায় থাকতো না, তারে তো ধরে নিয়ে যাইতো ওই কমিউনিটি প্যানেলে। ওখানে নিয়ে ডেভিড ওয়ার্নারের পাশে অন্তত বসাইতো। আমরা শুধু বুঝি যে কালকে ক্রিকেট যেটা ডিমান্ড করে ম্যানেজমেন্ট সেটাই ঠিক করবে, সেটাই বাংলাদেশ করবে। করলে বাকিটা স্রষ্টার হাতে। এখানে রেজাল্ট না পাওয়ার কোনো কারণ নাই। দেখেন এখনো আমরা ৭৬ রানের লিড আছি। মানে একটা তো আজকে সকাল থেকে আমি জানি আমাদের ক্রিকেট সমর্থকরা একটু হতাশ। একটু হতাশ করে যখন হাসান পরপর ২ টো উইকেট নিয়ে নিল, পরপর না একটু ব্যবধানে ২ টো উইকেট নিয়ে নিল, তখন আমাদের মনে হচ্ছিল যে ইনিংস জয়টা দেখতে পাচ্ছি। তো ওই তাড়াহুড়া না করাই ভালো। ওটা দর্শক হিসাবে আমাদের প্রত্যাশা ইনিংস জয় থাকবে, অনেক কিছু থাকবে। কিন্তু ওই খেলোয়াড়দের ওই তাড়াহুড়া করতে হয় না এবং তারা যে সেটা করে নাই দ্যাটস গুড। ফলে আমাদের আসলে মাথায় রাখতে হবে আমাদের হাতে এখনো ৬৭ রান আছে। ইনিংস জয় করতে হবে এমন তো কোনো টার্গেট নিয়ে খেলোয়াড়রা মাঠে নামে নাই। ফলে ৬৭ রান তাদের ওভারকাম করতে দেন না ৬ উইকেট হাতে নিয়ে। ওভারকাম করে আর কত করবে? ১০০ করবে, ১৫০ করবে। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন জুটি জমে না যায়। এমনিতে টুকটাক রান আসতে থাকুক। এই যে শেষ বিকালে কেরি ৩ টা ৪ মেরে দিছে। কি হইছে? কিচ্ছু হয় নাই। হ্যাঁ, ও একটা কনফিডেন্স নিয়ে বাসায় যাইতে পারল। বাসায় না হোটেলে যাইতে পারল। যে কালকে সকালে নেমে ভালো খেলতে পারবো। এছাড়া আর কিচ্ছু হয় নাই। আমাদের রানে কোথাও আমাদের পিছায়ে ফেলতে পারে নাই, কোথাও কোনো বিপদে ফেলতে পারে নাই। কালকে ওরা এটাই চেষ্টা করবে যে মাঝে, মাঝে টুকটাক মেরে দেওয়ার। মেরে দিতে হবে। মেরে দিতে হবে না। মূলত করতে হবে যে মারার পথটা বন্ধ করতে হবে। মাঝে, মাঝে মারতে গিয়ে যেন আউট হয়ে যায়। তো সেইটাতে ওরা বড়জোর ১০০ রানের লিড নিবে, ১৫০ রানের লিড নিবে। আমাদের ওটুকু সামর্থ্য তো থাকা উচিত যে 4th ইনিংসে আমরা ১০০ রান চেস করতে পারবো, ১৫০ রান চেস করতে পারবো। খুবই তো ভালো হয় যদি ২০-২৫ রানের মধ্যে আমরা টার্গেটটা পাই। আরও ভালো হয় যদি কোনো টার্গেটেই নামতে না হয়। যদি এই যে ৬৭ রান বাকি আছে এটার মধ্যেই ৬ উইকেট আমরা তুলে নিতে পারি, সেই যোগ্যতা আমাদের পেসারদের ১৬ আনার চেয়েও বেশি আছে। সেই যোগ্যতা আমাদের স্পিনারদের ১৬ আনার চেয়েও বেশি আছে। ২ টা দুর্দান্ত স্পিনার খেলতেছে। আমাদের তাইজুল পেস ভেরিয়েশনটা যে দেখাইছে এটাতে আমি মুগ্ধ হয়ে গেছি। এইসব কন্ডিশনে পেস ভেরিয়েশনটা খুব কাজে লাগে। সেটা সে দারুণ দেখাইছে। আর মিরাজ তো মানে মিরাজের যে বোলিং দর্শক হিসাবেই আপনি বিরক্ত হয়ে যাবেন। ওরা ব্যাটসম্যান হিসাবে বিরক্তির কোন পর্যায়ে যাচ্ছে তাহলে চিন্তা করেন। এরা যদি কালকে ওটা আবার করে, সকালে হয়তো মর্নিং সেশনে খানিকটা সময় পেসারদের দায়িত্ব নিতে হবে। তারপরে তো বাকিটা সেশন জুড়ে হচ্ছে এই ২ জন মিলে এই কাজটা করবে। আমার মনে হয় না খুব বেশি দূর যাইতে পারবে। অস্ট্রেলিয়ানরা এখন ওই ডুয়াল প্রেশারে। এক তো ম্যাচের প্রেশার, ২ হচ্ছে চাচা আপন জীবন বাঁচা, চাচা আপন জীবন বাঁচা। কে জায়গা ধরে রাখতে পারে? এই টিমে না এখন যে অবস্থা হইল এই টেস্টটার ফলে, পুরো ওদের সাজানো বাগান ওই যে বাঞ্ছারামের বাগানের মতো তছনছ হয়ে গেছে। ওরা ওদের ইতিহাসের অন্যতম সেরা, ইতিহাসের সেরা, অন্যতম সেরা না, এটা ইতিহাসের সেরা বোলিং। ৪ টা বোলার ৩০০ উপরে উইকেট। এর আগে কখনো পৃথিবীর কোথাও এরকম হয় নাই যে একটা টেস্ট দলে ৪ টা বোলার খেলতেছে সবার উইকেট ৩০০ উপরে। এটা ইতিহাসের সেরা বোলিং অ্যাটাক এবং ওদের ইতিহাসের অন্যতম সেরা টিম। এই টিমটাকে আপনি রিকি পন্টিং, স্টিভ ওয়ার টিমের সঙ্গে তুলনা করতে পারেন নামের ওজনে। সেই টিমটা দিয়ে ওরা এই ২০২৬-২৭ সিজনটাও ডমিনেট করতে চাইছিল। সেই সাজানো বাগান বাংলাদেশ ভেঙে দিছে ৩ দিনে। এখন ওদের ইয়ানফসি করতে হচ্ছে যে কাকে বাদ দেয়, কাকে বাদ দেয়। এই সিজন যে আমাদের সবাইরে নিয়ে চলবে না বোঝা যাচ্ছে। ফলে এই সুযোগটা বাংলাদেশ নিলেই যথেষ্ট। আর প্রসেসটা ফলো করলেই যথেষ্ট। আশা করি কালকে এরকম সময় যে কনটেন্টটা করব সেটা হচ্ছে বেটার মুডে, হচ্ছে বেটার উচ্ছ্বাসে এবং বেটার হইচই করে করব। আরো বেশি উন্মাদনা নিয়ে করব। এর চেয়ে আগে করলেই বা ক্ষতি কি? আরো ১ ঘন্টা আগেও করে ফেলতে পারি। ডিপেন্ডস অন আওয়ার বোলার অ্যান্ড ক্রিকেটার। সবার জন্য শুভেচ্ছা।